শুরু হচ্ছে আজকের গল্প। তুমি রবে নীরবে। কলমে মাধবী ভট্টাচার্য। কবে সপ্তর্ষি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, কবে থেকে ওরা কথা বলতে শুরু করেছিল ভালো মনে নেই মিথিলার। শুধু মনে আছে প্রথম দিন থেকে সপ্তর্ষি ওকে অধিকার করে নিয়েছিল। ওর সুন্দর ভদ্র ব্যবহার, বুদ্ধিদীপ্তি কথাবার্তা মুগ্ধ করেছিল মিথিলাকে। সবচেয়ে বড় কথা, সপ্তর্ষি কখনো মিথিলার চেহারা নিয়ে মাথা ঘামায়নি। সহজ বন্ধুর মতোই কথা বলেছিল প্রথম দিন থেকে। যে কোনো মেয়ে এমন ছেলের প্রেমে পড়বে, মিথিলাও পড়েছিল। যদিও সপ্তর্ষি ইদানিং খুব অস্থির হয়ে পড়েছে। মিথিলাকে আরো ভালো করে জানতে চায় সে। প্রায়ই বলে, তোমার কোনো ছবি নেই কেন ডিপিতে? মনে হয় যেন ছায়ার সাথে কথা বলছি। আমি দেখতে ভালো নই, মিথিলা বলে শান্ত স্বরে। আর তুমি যেমন তেমন ছবি দাও, নিজেকে লুকিয়ে রাখতে চাও কেন? এটা তো হীনমন্যতার পরিচয়। ছবি দিতে ভালো লাগে না আমার। ওই তো, কেউ খারাপ বলবে বলেই তুমি ভয়ে কাবু হয়ে থাকো। এত দুর্বল কেন? মিথিলা উত্তর দিতে পারেনি, কারণ কথাটা সত্যি। কে কি বলবে সেই ভয়ে প্রোফাইলে নিজের ছবি পোস্ট করে না। যদিও নিজেকে লুকিয়ে রাখলেই সবকিছু কি বদলে যায়? বুঝতে পারলেও সাহস পায় না কিছুতেই। অনেক ভেবে সপ্তর্ষিকে নিজের একটা ছবি পাঠিয়ে দিল মিথিলা। সঙ্গে সঙ্গে মেসেজ এলো, খুব মিষ্টি তুমি। মিথিলার বুকে শিহরণ। যদিও সে জানে এটা মিথ্যে কথা। ওর অনেক কাছের মানুষও ভুল করে ওকে মিষ্টি বলবে না। কিন্তু ভালোবাসা এমন জাদু, মিথ্যেগুলোকে সত্যি ভাবতে ইচ্ছে করে। ভালোবাসতে বড্ড ভয় মিথিলার। পেয়েও হারানোর ভয়, এ যে বড় কষ্টের। ওদিক থেকে সপ্তর্ষি মেসেজ করে, দেখা করবে আমার সাথে? না না, আমার যে খুব ইচ্ছে করছে। সপ্তর্ষি জেদ করে বাচ্চাদের মতো। কবে দেখা করবে? ইচ্ছে অনিচ্ছের দোলাচলে লিখেই ফেলে মিথিলা। কালই, মিলেনিয়াম পার্ক, ঠিক 4টে। আসবে তো? মিথিলাকে রাজি হতেই হয়, যদি ওর খুব ভয় করে সপ্তর্ষির প্রত্যাখ্যান অথবা তাচ্ছিল্য পাওয়ার ভয় ওকে পীড়িত করে। পরদিন দুরু দুরু বকে নিজেকে তৈরি করে মিথিলা। নিজের সবচেয়ে ভালো ড্রেসটা পরে নেয়। কাপা কাপা হাতে অল্প সেজেও নেয়। তবু কি আর রূপ খোলে? কয়লাকে হাজার মাজা ঘষা করলেও সে কি আর হিরে হয়? মিলেনিয়াম পার্কে গেটের সামনে পৌঁছাতে পৌঁছাতে বুকের কাঁপুনি বেড়ে চলে মিথিলার। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে মনের জোরও হারিয়ে যায়। এতই নার্ভাস লাগতে থাকে, মনে হয় ছুটে পালায় এখান থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে ঘামতে একটু পরে মিথিলা দেখে একটা ওলা ক্যাব থেকে নেমে আসছে সপ্তর্ষি। এতদিন শুধু ছবিতেই দেখেছে, আজ সামনে থেকে দেখে মাথাটা ঘুরে যায়। এই পুরুষের সামনে কোন সাহসে দাঁড়াবে অতি সাধারণ মিথিলা? ওকে দেখে সপ্তর্ষি হয়তো মুখ ফিরিয়ে নেবে, হয়তো করুণা করবে। না না, কোনোটাই চাই না। এর চেয়ে ওর সঙ্গে দেখা না হয় সবচেয়ে ভালো। পায়ে পায়ে পিছু হাঁটতে লাগলো মিথিলা। তারপর ঘুরে দাঁড়িয়ে রাস্তায় নেমে পড়ল। পেছনে একবার তাকিয়ে দেখলো সপ্তর্ষি এখনো খুঁজে চলেছে ওকে। চোখের জল সামলাতে পারছিল না মিথিলা। রাস্তার লোকে অবাক হয়ে দেখছিল একটা কালো রোগা মেয়ে এলোমেলো পা ফেলে হেঁটে চলেছে, দু চোখে জলের ধারা। পরদিন সপ্তর্ষির ফোন এলো। কাল কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমায়। আমি যেতে পারিনি, খুব চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, সরি। যেতে পারোনি? তবে ফোন করে জানালে না কেন? আমি তো অপেক্ষা করছিলাম। ভুল হয়ে গেছে, সরি। তুমি মিথ্যে কথা বলা কবে থেকে শিখলে মিথিলা? মিথিলা চুপ। ধরা পড়ে গেছে সপ্তর্ষির কাছে। কি হলো, এখনো চুপ কেন? বলো, মিথ্যে কেন বলছো? ওপাশ থেকে সপ্তর্ষির অস্থির গলা। তোমার সামনে দাঁড়ানোর সাহস হয়নি যে আমার, বলে ফেলল মিথিলা। আবার সেই হীনমন্যতা
আমি তোমায় ভালোবাসি, বোঝো না? কত আশা করে কাল গেছিলাম, সব মাটি করে দিলে। সপ্তর্ষির গলায় রাগের ছোঁয়া। তুমি আমাকে কাছ থেকে দেখলে বুঝতে, আমাকে ভালোবাসা তো দূর, তাকিয়ে দেখতেও ইচ্ছে হতো না। এসব আজে বাজে চিন্তা তোমার মাথায় কে ঢুকিয়েছে বলো তো? ভালোবাসার মানে বোঝো তুমি? ফোনটা কানে চেপে ধরে রইল মিথিলা। ভালোবাসার মানে বোঝে বই কি। ভালোবাসা হলো ফুলের মতো, একটু আঘাতেই দুমড়ে মুচড়ে যায়, আর উঠে দাঁড়াতে পারে না মাথা তুলে। সে যে বড় কষ্ট, সপ্তর্ষি কিছুতেই বুঝবে না। আমি ফোন রাখছি সপ্তর্ষি, সকালে স্কুল আছে, দেরি করে ঘুমোলে ভোরে উঠতে অসুবিধে হবে। সপ্তর্ষিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল মিথিলা। ওর উপেক্ষিত জীবনের যন্ত্রণা হাজার চেষ্টাতেও সপ্তর্ষিকে বোঝাতে পারবে না, তাই বলে বোঝানোর চেষ্টাও করল না। আয়নার সামনে দাঁড়ালো মিথিলা। এই চেহারার জন্যই ওর জীবনে প্রেম আসেনি কখনো। নিজেকেই বাস্তবের সাথে মানিয়ে নিয়েছিল, কিন্তু সপ্তর্ষি নামের ঝড় এসে সব উলট পালট করে দিয়েছে। গভীর ভালোবাসায় আচ্ছন্ন হয়ে গেছে চেতনা, তীব্র প্রেমে অন্ধ হয়ে গেছে দুচোখ। যেটা কখনোই সম্ভব নয়, সেটাকে সম্ভব করতে অস্থির হয়েছে মন। কিন্তু সপ্তর্ষি যত কাছে আসার চেষ্টা করছে, একটা আশঙ্কা ততই গ্রাস করে নিচ্ছে মিথিলাকে। প্রিয়জনকেও হারানোর আশঙ্কায় অস্থির মিথিলা বুঝতেই পারছে না কি করা উচিত। কিছুদিন ধরে অনেক ভেবে সপ্তর্ষির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিল। এতে তবু কষ্টটা কম হবে বই কি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিল, সিমটা বদলে অন্য একটা সিম নিয়ে নিল। আর কোনোদিন সপ্তর্ষি খুঁজে পাবে না ওকে, তবে সপ্তর্ষির অস্তিত্ব রয়ে যাবে মিথিলার হৃদয় জুড়ে। এই পাওয়া কি কম? অনেকদিন হয়ে গেছে সপ্তর্ষির সাথে আর যোগাযোগ নেই। প্রথম প্রথম তীব্র কষ্টে রাতে ঘুমোতে পারত না, চোখের জলে বালিশ ভিজে যেত। বড্ড ইচ্ছে করত সপ্তর্ষির গলার আওয়াজ একটিবার শুনতে। বহু কষ্টে ধীরে ধীরে নিজেকে সরিয়ে এনেছে। এখন নিজের কাজ ছাড়া আর কিছু নিয়ে ভাবনা মিথিলার নেই। এক সপ্তাহ পরে স্কুলের বার্ষিক অনুষ্ঠান। মিথিলা সেই নিয়ে ভারী ব্যস্ত। স্কুলের মিউজিক টিচার সে। প্রতি বছর ওর ওপরেই ভার পড়ে ছাত্রছাত্রীদের নিয়ে গানের অনুষ্ঠান পরিচালনা। ওকেও গাইতে হয় অনুষ্ঠানে। নির্দিষ্ট দিনে সকাল 10টা থেকে সাজু সাজু রব স্কুলে। প্যারেন্টস গার্জিয়ানদের ভিড় স্কুলের অডিটোরিয়ামে। গান আবৃত্তি নাচে জমে উঠেছে অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের গান শেষ হওয়ার পর মিথিলা উঠেছে গান গাইতে। চোখ বন্ধ করতেই একটা মুখ ভেসে উঠেছে চোখের সামনে। তাকে মনে করি সুর তুলল মিথিলা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিন সম। মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে। থামল মিথিলা। এতক্ষণ এক অপূর্ব সুর মূর্ছনায় মুগ্ধ হয়েছিল সবাই। তীব্র হাততালিতে ফেটে পড়ল অডিটোরিয়াম। মিথিলার কাছে এটা নতুন কিছু নয়। প্রতি বছরই ওর গান শুনে মুগ্ধ হয় সবাই। গান গেয়ে নেমে আসতে আসতে চমকে গেল মিথিলা। হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠল গলায়। হাত পাটা অবশ হয়ে এলো মিথিলার। সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে সপ্তর্ষি। নিজেকে সামলে নিতে নিতে কোনো মতে বলল, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, তবে তোমার জন্য নয়, আমার বোনঝি নেহার জন্য। মানে নেহা? ক্লাস 6-এর সেনঝিনী চৌধুরী। ও তোমার বোনঝি?
ইয়েস ম্যাডাম, আমি গত বছরেও এসেছিলাম এই অনুষ্ঠানে। তখন তোমাকে চিনতাম না। এখানে তোমার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখনো মনে পড়ে আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত। চোখ বুজে কি মিষ্টি সুরে গাইছিলে তুমি। মনে হচ্ছিল এই গানের চেয়ে ভালো আর কেউ গাইতে পারতো না। ঠিক তখনই তোমার প্রেমে পড়ে গেছিলাম। মনে হচ্ছিল গানটা যেন আমার উদ্দেশ্যেই গাইছ। কি গভীর সে অনুভূতি, বলে বোঝাতে পারবো না। এতটাই তার প্রভাব যে ফেসবুকে তোমাকে খুঁজে বের করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তোমার ছবি না থাকলেও স্কুলের নাম প্রোফাইলে ছিল, তাই নিশ্চিত হয়েছিলাম। তোমার সঙ্গে কথা বলতে বলতে বুঝতে পারলাম কতটা হীনমন্যতা বোধ তোমার মধ্যে। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এই হীনমন্যতা বোধ কাটিয়ে উঠতে সাহায্য করব, কিন্তু তুমি আমাকে সুযোগই দিলে না। দুম করে একদিন চলে গেলে আমাকে ছেড়ে। শুধু নিজের কথাই ভাবলে, আমার কথা একবারও ভাবলে না। চাইলে তোমার সঙ্গে দেখা করতেই পারতাম, কিন্তু একটু সময় আমি তোমাকে দিতে চেয়েছিলাম। এখন বলো, নিজেকে কবে ভালোবাসতে শিখবে? এত অবহেলা কেন নিজের প্রতি? একবার নিজেকে ভালোবেসে তো দেখো, বদলে যাবে সব কিছু। সপ্তর্ষি অস্থির ভঙ্গিতে কথা বলে চলেছিল। মিথিলা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। সপ্তর্ষির কথাগুলো কান দিয়ে না, হৃদয় দিয়ে অনুভব করছিল। এবারে ফিসফিস করে বলল, এবার থেকে নিজেকে ভালোবাসবো, তুমিও সঙ্গে থাকবে তো? জবাব না দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো সপ্তর্ষি। সেই চোখে নিজেকে দেখতে পেল মিথিলা, একেবারে অন্যরকম, আরো সুন্দর সেই মিথিলা। শেষ হলো আজকের গল্প তুমি রবে নীরবে, কলমে মাধবী ভট্টাচার্য। গল্পটি সংগৃহীত হয়েছে ফেসবুক পেজ নাম গল্পগুজব, কলমে মাধবী ভট্টাচার্য থেকে।